মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। আমারও এখন ওই মৌমাছির মতো ব্যস্ততার সহিত মাত্র কিছুক্ষণ সময় আপনাদের দিতে পারবো। আসলে হোমিওপ্যাথি একদিনের আলোচনার বিষয় নয়, এত বিস্তর আলোচনায় আপনারা সবাই জানেন। আর আমি কলেজে অধ্যাপনা করি, ঠিক আছে, ছাত্রদের পড়াই, কিন্তু আজকের এখানে এসে কিন্তু আমি এত সময় লাহাওলা পড়েছি যে আল্লাহ ডাক্তারদের সামনে কী করে বলবো। আমাদের স্যার আছেন একজন, খালেক স্যার, একেবারে খুব সুন্দর করে শোনেন, তো বলতেই ভয় লাগছে আমার, কি বলবো। যাই খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা বলবো সুভদ্রা ম্যাডামের একটা আলোচনার ভিতর থেকে একটা কথা দিয়ে আমরা শুরু করি। সেটা হলো, উনি বলেছেন হোমিওপ্যাথি সদৃশ বিধান। এই হোমিওপ্যাথি সদৃশ বিধানটা আসলে কি, এর ব্যাখ্যা আপনারা সবাই জানেন, আমরাও জানি। ওর সাথে আমি একটু সামান্য লিঙ্ক ঘটাতে চাই। সেই লিঙ্কটা হলো, আমরা ঔষধের সাদৃশ যে লক্ষণগুলো তুলি সেগুলো কোথা থেকে পেয়েছি? আমরা প্রুভিং থেকে যে পেয়েছি, প্রুভিংয়ের লক্ষণগুলো ম্যাটেরিয়ামেডিকের ভিতরে আসছে, ম্যাটেরিয়ামেডিকা থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি। কিন্তু এইটাকে যদি আরও রিয়াল জায়গায় আমরা যেতে চাই, আরও সেন্ট্রাল সেশনে যেতে চাই এবং আরও প্রাকৃতিক জায়গায় যেতে চাই, তুমি হোমিওপ্যাথি কতটা প্রাকৃতিক, কতটা ন্যাচারাল, এমন একটা আলোচনা আমরা আজকে একটুই করব। আপনাদের কাছে একটা শিট চলে গেছে, এরকম একটা রঙিন শিট দেখেছেন। রঙিন শিটটার দিকে আপনারা মাঝে মাঝে দৃষ্টি দেবেন আমি যখন বলবো, আর বাকি দৃষ্টিটা আমাদের মোটামুটি এদিকে ডাইসে রাখার দিকে চেষ্টা করবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। সিমিলারিটি অফ হোমিওপ্যাথি, কী সিমিলারিটি? এ ব্যাখ্যা দিতে গেলে ফিলোসফি থেকে অন্তত মিনিমাম 2 ঘন্টা সময়ের দরকার। তাহলে আমরা সংক্ষেপে একটা ওষুধ দিয়ে উদাহরণ দেব, আপনারা বুঝতে চেষ্টা করবেন। আর মনে করবেন না যে শুধুমাত্র সামান স্যারের শুধু আজকে লেকচারের জন্য একটা ভেষজের সাদৃশ নিয়ে আসছে। প্রত্যেকটা ভেষজের এরকম একটা সাদৃশ আমাদের কাছে আছে। যদি সময় থাকে আমি এটার পরে আরও 2-4টা হয়তো সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের আমরা ওই যে মৌমাছি দিয়ে শুরু করলাম। মৌমাছি একটা ব্যস্ত জীবন, সে ব্যস্ত, দাঁড়াবার সময় নাই, তারে কাজে যেতে হবে। এই যে ব্যস্ততা, আপনারা যারা অ্যাপিসমেল পড়েছেন, অ্যাপিসমেলের রোগী ব্যস্ত ব্যস্ত, তাহলে এটা আমার একটা সাদৃশ আছে। দেখেন ন্যাচারাল সাদৃশ্যগুলো কত সুন্দর আমাদের সাথে। আমাদের ঔষধ পড়ার জন্য আমরা কত সহজ পদ্ধতি নিতে পারি। একটা ঔষধ জীবনে 1-2 পড়তে পারলে ও আর বাচ্চা থেকে যাবে না, যদি পড়ার মতো পড়তে পারে। না পড়তে পারলেও বারবার পড়েও আমরা কিছু মনে রাখতে পারবো না। তা আমি সেই সহজ পদ্ধতিটা একটু আপনাদের দেখাবো, পরামর্শ দেবো এবং শেখাবো এবং আপনাদের সাথে সহায়তা নেব। শেখাবো না, সরি, এটা ভুল হবে, শেখানো। তাহলে মৌমাছি, প্রথমেই আমরা একটা আছি, আমরা যদি একটা ক্যান্ডেল ধরি, দেন দিস ইজ ক্যান্ডেল, মোমবাতি। এই মোমবাতিটা তৈরি হয় কি দিয়া? মৌচাক। হ্যাঁ, একটা মোম আপনারা যখন ধরছেন দেখছেন মোমটা পিচ্ছল, সাদা, তৈলাক্ত। আমার অ্যাপিসমেলের রোগীটা কি তৈলাক্ত? তার অবয়ব অবয়ব তৈলাক্ত। তো দেখেন এখানের সাথে আমার সাথে ভেষজের সাথে আমার রোগীর একটা ন্যাচারাল সাদৃশ্য রয়ে গেছে। 2 নম্বরে আছেন আপনারা পেজের দিকে, প্রথম যে একটা কথা আছে, প্রথম যে নাম্বারটা দিয়েছি একেবারে 1 নম্বরেরটা দেখেন, ওই মোমবাতিরটা গেল। 2 নম্বরটা দেখেন, আমরা সাধারণত একদম সাধারণ যারা একদম হোমিওপ্যাথি অল্প অল্প স্টাডি করেছেন বা নতুন ছাত্র যারা, তারাও জানেন যে চোখের নিচের পাতা ফোলে, এরকম একটা কথা আছে না? অ্যাপিসমেলের চোখের নিচের পাতা ফোলে। তাহলে নিচের পাতা ফোলা মানে কি? ঝুলন্ত, রস ছেদক, রস হয়েছে এবং ঝুলন্ত হয়েছে। আমরা এবার চলে যাই মৌচাকে, চলে যাই। এখানে ছবি দেয়া আছে। মৌচাক কোনোদিন গাছের ডালের উপর ডালে এরকম বাসা বেঁধেছে? মৌচাক বাসা বাঁধবে এই জয়েন্টে, ঝুলন্ত। আমার অ্যাপিসমেলের যত রোগীগুলান আসবে সব দেখবেন রোগগুলান তার নিচের তলায় ঝুলন্ত। একটা প্রমাণ হলো চোখের নিচ ফোলা। ইউটেরাসে বা ওভারিতে যে সিস্টগুলান আছে আমাদের, দেখবেন যে সেগুলো ভিতরের না, সেগুলো নিচে, ওখানে প্যাথোলজিতে লেখা থাকে, নিচে ঝুলন্ত একটা পানির থলি থাকে। তাহলে আমার মৌচাকের বাসা ব্যালকনিতে নিচে নাকি ব্যালকনির উপরে বানায়? কখনো নিচে, নিচে বানায়। গাছের ডাল যেখানে ভাঁজ হয়েছে, এই ভাঁজে, এই জয়েন্টে আমার দেখবেন অ্যাপিসমেলের সব রোগগুলো নিচে এবং জয়েন্টে। পিছনের এই পিছনে চর্মরোগ হয়েছে এই বগলের পিছনে, এইখানে লুকাইত, ওইখানে লুকাইতো, যেখানে লুকাইতো জায়গা আছে। অন্ডকোষের যে ফোলাটা হয় সেটাও একটা ঝুলন্ত জায়গায়, ঠিক আছে? তাহলে দেখেন প্রকৃতির সাথে আমার হোমিওপ্যাথির কতটা সাদৃশ্য হয়ে গেছে। এবার 3 নম্বরটা কি আছে দেখেন। 3 নম্বরটা আছে রস ছেদক। একটা মৌচাক দেয়া আছে, মৌচাকেরটা যদি ভাঙা হয় ওর ভিতরে কি সব আঠালো
রস রস ছেদক। বিপরীত সাইডের ছবিগুলো দেখেন, এখানে ইউটেরাস আছে, ব্রেস্ট ক্যান্সার আছে, চোখ ফুলানো আছে এবং একটা টেস্টিসের ছবি দেওয়া আছে। ঠিক এই ঝুলন্ত জায়গাগুলো নেই রস ছেদক ঘটায়। ওই মৌচাকে যেমন মৌমাছিগুলান কষ্ট করে সব মুগুলান এনে ওখানে জমা করে, আমার রোগীরও ধাতুগত অবস্থাটায় সে ঠিক এই জায়গাগুলোর নিচে রস ছেদক ঘটায়। তারপরেরটা আছে কি আমাদের হুল ফোটায়। মৌমাছির সবচেয়ে বড় জায়গাটা হলো, মৌমাছির অ্যাপিসমেল পড়ার সবচেয়ে সহজ জায়গাটা হলো, আমরা বাঙালি মৌমাছির ওই যে আল বলি সংক্ষেপে, মৌমাছির আল খেয়েছি, অনেক মানুষ আছে। মৌমাছির আল খেলে কি কি শুরু হয়? প্রথম জায়গাটা ফোলে, রক্তাবা হয়, ভিতরে জলে, স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি হয় এবং ওখানে একটা জল সঞ্চার মতো হয়। এই আমার অ্যাপিসমেলের প্রত্যেকটা রোগীর এগুলো নিয়ে হলো তার কমপ্লিমেন্টারি সিমটম। একটা মৌমাছি হুল ফোটালে যে অবস্থাটা সৃষ্টি হবে, রোগী ঠিক সেই লক্ষণগুলো নিয়ে আপনার কাছে আমার কাছে হাজির হবে। তারপরেরটা আছে কি শীতকালে কর্মচঞ্চল। মৌমাছি সাধারণত দেখবেন গ্রীষ্মকালে তারা একটু অলস জীবনযাপন করে, ঠিক আছে, এবং শীতকালে প্রচণ্ড ফুল ফোটে এবং কর্মচঞ্চলতা বাড়ে, এবং গ্রীষ্মকালে সে একটু দুর্বল হয়, অলস হয় এবং বিশ্রামে থাকে, মধুটা সংগ্রহ করে রাখে ওই সময়টা খাওয়ার জন্য। কিন্তু তা তো আমরা মানবজাতি ডাকাতি করে নিয়ে আসি, সন্ত্রাসী করে নিয়ে আসি। তাহলে আমার অ্যাপিসমেলের রোগীটা কি কাতর? ছাত্রছাত্রী আছেন? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম কাতর, ঠিক আছে। এবং গরমের সময় মৌমাছিও যেমন ক্লান্ত থাকে, আমার রোগীটাও গরমের সময় ক্লান্ত থাকে। তাহলে এখানেও আমাদের একটা সাদৃশ্য আছে। তারপরে কি আছে পরেরটা? মৌয়াল মধু সংগ্রহ করা। এটা আমরা দেখেছি। ধরেন এখানে একটা মৌচাক হলো, আপনারা একজন মৌয়াল হলেন, এটা ভাঙবেন কি দিয়া? প্রথমে কি করেন, একটা পাতা, নারিকেলের পাতাটা তাবে জমি দিয়ে টিয়া একটা লুফা দাঁড়ায়, বলে লুফা দাঁড়ায়, তারপর আস্তে এইভাবে ধরে। তাহলে ওখানে ধরলে কি কি হয়? এক হলো তাপ, একটা হলো তাপ, 2 নম্বরে হলো ধোয়া, ঠিক আছে। আমার অ্যাপিসমেলের রোগীটা সবসময় করবেন, আজকের মিলিয়ে দেখবেন প্রয়োজনে, যদি এগুলো ভুলে যান ইতিমধ্যেই, দেখবেন যে অ্যাপিসমেলের রোগীর সবচেয়ে গরম, অসহ্য গরম কাতর, গরম ঘর, গরম জায়গা, বদ্ধ জায়গা, সবচেয়ে হলো রান্নাঘর। রান্নাঘরে সবচেয়ে বেশি অসুস্থ হয় হলো আমাদের অ্যাপিসমেলের রোগী। তাহলে এখানেও আমার একটা ন্যাচারালিটি আছে, পার্থক্য আছে, একটা সাদৃশ্য আছে। আচ্ছা, তারপরেরটা কি আছে? ডান দিকে অগ্রসর। মৌমাছির জীবনের চেয়ে এত সুন্দর সুশৃঙ্খল জীবন এবং এত নিয়ম নির্ভর জীবন আরো কোনো প্রাণীর আছে কিনা, এটা আমরা সবাই মনে হয় তুলনা করে দেখেছি যে মৌমাছির জীবনটা আসলে কত সুন্দর এবং কত ধাপে 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 কাজ করে। তাদের একজন রানী থাকবেন, 7 জন তার পাহারাদার এবং যৌনকর্মী থাকেন, 7 জন মানে স্বামী তার, এবং এক শ্রেণী থাকে কর্মী, আর এক শ্রেণী থাকে বাসার পাহারাদার, ঠিক আছে। এরকম বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে এদের ভিতরে সুশৃঙ্খল। এবং মৌমাছি যখন বাসা বানায়, আপনারা আজকে সার্চ দিয়ে দেখবেন, নেটে বা অন্য জায়গা থেকে দেখবেন, মৌমাছি বাসা বানানো শুরু করে ডান দিক থেকে, বাম দিক থেকে শুরু করে আস্তে আস্তে ডান দিকে যায়। জানেন, এখান থেকে শুরু করে আস্তে আস্তে বাসা এইদিকে বানতে 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 এদিক থেকে যাবে। এবং একটা মৌমাছি যে তার যে কেমিক্যালসটা নিয়ে এসে বাসাটা বাঁধার পরে বিশৃঙ্খলভাবে উড়ে যায় না, যে যেখান থেকে পারো ঢোকো, যে যেখান থেকে যাও দেখে যাও। তার মানে সে ডান দিক থেকে ঢোকে, বাম দিক থেকে বের হয়ে চলে যায়। কিসের জন্য? ওই উড়ন্ত তুমি আসছো আর আমিও যাই, যেন ঠোকাঠুকি না লাগে, এই জন্য সুশৃঙ্খল। আমার অ্যাপিসমেলের রোগীর সমস্ত রোগ আক্রমণ কোন পাশে? যারা ডাক্তার ডান সাইডে, ডান সাইডে দেখেন, তার ন্যাচারাল প্রকৃতির সাথে আমার হোমিওপ্যাথি কতটা সাদৃশ্য হতে হবে। প্রত্যেকটা জিনিসের সাথে আমার প্রত্যেকটা ভেষজ, যে ভেষজটা ধরবেন, যে শুধু অ্যাপিসমেল না, আপনি আসেন, যদি আমি সময় পারবো নেট টাইমের বলবো বা অ্যাপিসমেল বলবো, প্রত্যেকটা মেডিসিনের সাথে আমাদের এরকম সাদৃশ্য রয়ে গেছে। তাহলে আমার পরবর্তীটা কি আছে আপনারা একটু বলেন, যে কেউ সামনে থেকে? সংঘবদ্ধভাবে থাকে মৌমাছি। দেখেন, একটা বাসায় 20,000-এর মতো থাকে, ভালোবাসা। প্রথমে আস্তে আস্তে শুরু হয়ে তার সর্বোচ্চ একটা 20,000-এর মতো সদস্য নিয়ে একটা পরিবার গঠন করে। এর ভিতর থেকে ওদের আবার বিভিন্ন দলে দলে গ্রুপ ভাগ করা আছে, ঠিক আছে। তার মানে একটা গ্যাং, ওদের ভিতরে বিভিন্ন গ্যাং আছে। ইদানিং আমাদের সমাজের ভিতরে দেখবেন কিশোর গ্যাং বলতে একটা গ্যাং আছে। এক ধরনের ছেলেবান, উঠতি বয়সী ছেলেবান, সব টেনিজের ছেলেবান, একত্রে 15-20 জন যাচ্ছে, বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাচ্ছে, ঠিক আছে। আমাদের মৌমাছির রানী মাঝে মাঝে মারা যায় বা হত্যা হয়, আপনারা কি জানেন? এটা গ্যাং রেপ বলা হয়, গ্যাং রেপ।
তার মানে ওদের ভিতরে তো অসংখ্য পুরুষ, মাত্র 7 জনকে বাছাই করে নিয়ে গেল রানী, বাকিগুলোনের কি সেক্স কি অমিট হয়ে গেছে? মাঝে মাঝে তারা নিজেরা একটা গ্যাং তৈরি করে ওই রানীর উপরে আক্রমণ করে মারে। দেখেন এখানে ছবি দেওয়া আছে, একটা মৌমাছিকে কয়েকটা মৌমাছিতে একত্রে গ্যাং রেপ করে মেরে ফেলে। এবং এই গ্যাং রেপ করার মারার পরে কিন্তু আরেকটা ঘটনা, সেটা আমরা পরে আসতেছি। তা আমাদের এই যে গ্যাং রেপিস্টরা এখন আছে আমাদের সমাজে, এদের চরিত্রের যে আচরণগুলো রাস্তাঘাটে যেগুলো করেন, আমার অ্যাপিস মিলের সাথে আপনারা মিলাবেন। এটা আমাদের নতুন একটা সংযোজন মিলানোর জন্য। এটা কিন্তু অবশ্যই কোথা থেকে আমি জাস্ট একটা তুলনা করেছি যে এত সাদৃশ্য যখন আছে, তাহলে গ্যাং রেপ তো ছিল না আমার সেই হ্যানিম্যানের আমলে, তো ওই সময় এই পরিবেশ ছিল না। এখন যখন আসছে, তাহলে আমাদের হোমিওপ্যাথিকে আর একটু আধুনিকরণ করে আমরা চিন্তা করতে পারি কিনা, এই জন্য এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম বিচারের জন্য। আপনারা এগুলো খেয়াল করার চেষ্টা করবেন, যারা এরকম গ্যাং রেপিস্ট বা গ্যাং তৈরি করে বা কিশোর গ্যাংয়ের সদস্য, এদের অ্যাপিস মিলের রোগী আছে কিনা এটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তারপর একটা কি আছে, অতি সতর্ক এবং চঞ্চল মৌমাছি। দেখছেন একটু নাড়া দিয়ে বা একটু ফু দিয়ে বা একটা কাঠি দিয়ে নাড়া দিয়ে কি সতর্ক হয়ে থাকে। আমাদের আজকের আবার অ্যাপিসমেন্টটা পড়ে দেখবেন, তার সেন্ট্রাল সেশন হলো সে সবসময় সতর্ক। আচ্ছা, সেন্ট্রাল সেন্সেশনের কথাটা যদি আমি সময় পেয়ে একটু মনে করে দেবেন, আমি সেন্ট্রাল সেন্সেশন সম্পর্কে একটা বক্তৃতা দেবো। আচ্ছা, তারপরেটা কি আছে, বেশি পানি পান করে না। মৌমাছি আমরা দেখি প্রায় পানিতে পড়ে মারা যায়, ঠিক আছে, কিন্তু যায় মূলত পানি পানের জন্য না। মৌমাছি জীবনে স্টাডি করে দেখবেন, সে হলো পানিতে গোসল করতে পছন্দ করে, পানিতে ভিজতে পছন্দ করে। যেন বৃষ্টি আসলে প্রথম বা বাতাস লাগলে দেখবেন সব বাসায় মৌচাকে যদি কেউ দেখেন কাছাকাছি বাসা থেকে দেখবেন মৌমাছিগুলো বাতাস আসলে বা ফু দিলে আস্তে পাখাটা মেলে ধরে এভাবে। বৃষ্টি আসলে প্রথম পাখাটা এরকম মেলে ধরে। শীতের সময় কিন্তু একদম চুপসে থাকে, ঠিক আছে, কিসের জন্য? তার মানে ঠান্ডা চাই, ঠান্ডা চাই। আমার অ্যাপিসমেল যেহেতু প্রচণ্ড গরম কাতর, দেখবেন সে ঠান্ডা পানিতে গোসল পছন্দের ভিতরে প্রথম সারির রেপার্টারি করে দেখবেন যে প্রথম সারির মেডিসিন হলো আমার অ্যাপিসমেল, গোসল পছন্দ করে, ঠিক আছে। তারপর এটা কি আছে, সাপ্লিমেন্টারি ফুড, আশ্চর্য হবেন, ঠিক আছে। এবার আবার একটু গোড়ার দিকে যেতে হয়, সেটা হলো যখন গ্যাং রেপে রানী মারা যান অথবা কোনো অসুস্থ হয়ে মারা যান, বা উনি বাসে, রানী বাসে হলো, মৌমাছির রানী বাসে হলো 5 বছর, 5 বছর পরে যদি মারা যায় হঠাৎ করে, তখন ওই যে 7 জন স্বামী থাকে তারা চিন্তিত হয়ে যায় যে এই নেতৃত্ব দেবে কে। আপনারা তো জানেন যে মৌমাছির বাসার নেতৃত্ব দেয় হলো রানী, রানী, ঠিক আছে। যখন মারা যায় তখন কি করা হয়, তখন ওই সদ্য প্রস্ফুটিত যে আরেকটা মহিলা, ওকে এক ধরনের খাবার দেওয়া হয়, নাম হলো রয়্যাল ফুড। আজকের নেটে সার্চ দিবেন রয়্যাল ফুড। ওই মৌমাছি চেনে, এই মৌমাছি সেই রয়্যাল ফুড তুলে আনে, এই বাচ্চাটাকে দ্রুত দেয়, দেওয়ার সাথে সাথে বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায়, হাইব্রিডের মতো বড় হয়ে যায়, ঠিক আছে। এই কেমিক্যালসটা দিয়া, এইটা দিয়া মানে অ্যালকোহলয়েড দিয়া বিশ্বের এখন বিশেষ করে চায়না এবং অন্যান্য রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো এখন আমাদের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ফুড দিচ্ছে। আপনারা জানেন এখন ডাক্তাররা খুব বেশি বেশি পরিমাণ সাপ্লিমেন্টারি ফুড দেয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমি এখানে 3টে ছবি দিয়েছি, এগুলোর নাম দেখে আপনারা আজকের সার্চ দেবেন কী দিয়ে তৈরি হয়, কি কি কাজে লাগে, তাহলে আপনাদের অ্যাপিসমেল সম্পর্কে ধারণা হয়ে যাবে, এবং অ্যাপিসমেল যে কত গভীর ক্রিয় মেডিসিন এবং কত বড় মেডিসিন এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে কি আছে, হ্যাঁ, রানী মৌমাছি 7 জন যৌন সঙ্গী ছাড়া অন্যান্য প্রেম বঞ্চনা, সেক্স বঞ্চনা। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা সর্বশেষ হলো, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? যে ওষুধ অ্যাপিসমেল পড়া, সে ফার্স্ট ইয়ারে পড়েছি, এখন আবার এই বুড়ো বয়সে স্যার পড়াইতে আসছে অ্যাপিসমেল, এটা ভাবেন না। তাহলে আমরা অল্প একটু গান গেয়ে যাই। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কবে, আমার গলা ভালো না, গলা ভালো না, ঠিক আছে। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। আবার আমাদের একটা বাংলাদেশি গান আছে, গানটা খুব সৌজন্য না, তারপরও স্বার্থের জন্য একটু বলি। বুকটা ফাটতে যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটে যায়, বুকটা ফাইটে যায়। কিসের জন্য বুক ফাটে? বউ, ঠিক আছে, বন্ধু, ভালোবাসা, মনোকষ্ট, তার মানে এখানেও প্রেম আছে। আমার যে বঞ্চিত ওই 7 জন বাদে বাকি বাসার যে হাজার হাজার মৌমাছি, তারা বঞ্চিত না? তাদের বুকটা ফাটে না যে আমার সাথে একজন মৌমাছি নিয়ে রানী পছন্দ করে তার ওখানে দিছে, সব কিছু করে সে।
আর আমরা আজীবন বঞ্চিত হইলাম সেক্স অবরুদ্ধতা। সেক্স অবরুদ্ধতা, সেক্স অবরুদ্ধতার জন্য কি হয় আমরা খুব ভালো করেই জানি, বিশেষ করে যেহেতু আমরা কোনিয়াম পড়েছি সবাই, আমরা খুব ভালো করেই জানি। তবে আমি ওখানে কোনিয়ামের ভিতরে যে শুধু একটা কথা দিয়ে বেঁধে রাখছি, আমি কথাটা ভাঙতে চাই একটু। ওখানে বলা আছে শুধুমাত্র যে বিধবাদের ঔষধ, অধিকাংশ বই আপনারা পড়েছেন যে কোনিয়াম একটি বিধবাদের ঔষধ। আমি এখানে সীমাবদ্ধ থাকতে চাই না, কারণ বিধবা কি করেছে? বিধবার স্বামী চলে গেছে যে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? আসলে বিধবা দোষ করে নাই, দোষ হলো সেক্স অমিট, সমস্যাটা তার সেখানে। আর সেক্স অমিট বিধবা ছাড়াও তো হতে পারে। ইদানিং বিয়ে হচ্ছে না, অনেক বয়সে দেরিতে বিয়ে হচ্ছে, বা টোটালি কুমারী রয়ে গেছে বিয়ে হয় না, তারাও একই ঘটনা ঘটছে না? স্বামী আছে বিদেশে রয়েছে, তারই একই ঘটনা ঘটছে না? স্বামী আছে বিছানেই থাকে কিন্তু ইম্পর্টেন্সিতে ভোগে, দজভঙ্গতে ভোগে, একই ঘটনা হচ্ছে না? আরও বেশি ঘটনা হচ্ছে না? তাহলে মূল ঘটনাটা হবে বিধবাদের ঔষধ না, সেক্স অমিট। এবং সেক্স অমিট হলে কি কি হয় সমস্যা আমাদের নার্ভের, ব্রেনের, শরীরের টোটাল যে কীগুলো হয় এগুলো আপনারা মোটামুটি দেখে নেবেন। তাহলে এই হ্যাঁ স্ট্রোক এবং স্নায়ু, হ্যাঁ এটা, তাহলে বিভিন্ন ধরনের আমাদের রোগ সৃষ্টি হতে পারে। আমার যে এই মৌমাছি যারা বঞ্চিত হলো, সেক্স বঞ্চিত হলো, তাদের কিন্তু এক ধরনের রোগ হয়, বিশেষ করে সেন্সেশনে আঘাত করে, যেটা সেইখানে কি হয়, ঈর্ষা কাতর হয়, হিংসা কাতর হয়, রাগী হয়, পরশ্রী কাতর হয়। আমার প্রত্যেকটা লক্ষণ আমার অ্যাপিসের ভিতরে আছে আছে। তাহলে দেখেন আমরা ন্যাচারালি কীভাবে ঔষধ হোমিওপ্যাথিরে আমরা এই করতে পারি, ঠিক আছে। আর আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি, মানে সংক্ষিপ্ত একটা লেকচার দিয়েছি সাধ্যের বিধানের সাথে। অ্যাপিসমেলের ভিতরে, মধুর ভিতরে যে অ্যালকোলয়েডগুলো আছে সেগুলো সম্পর্কে বলতে গেলে 3 দিন লাগবে একত্রে। তার ভিতরে যে অ্যালকোলয়েড, যে উপকার বা কেমিক্যালসগুলো আছে, সেই কেমিক্যালস দিয়ে যে অ্যালোপ্যাথি কী কী ঔষধ তৈরি হয় প্রত্যেকটা নাম আছে আমার কাছে। তাহলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আমরা খুব বেশি দূরে না, একই জায়গায় একই পদ্ধতিতে প্রায় কাছাকাছি, কিন্তু আমরা কেমন একটা রেশারেশিতে পড়ে গেছি, ওইটা অ্যালোপ্যাথি ওইটা হোমিওপ্যাথি। মাত্রার এবং পোটেন্ডাইজেস থেকে আমরা আলাদা হয়ে গেছি, উন্নত হয়ে গেছি, পার্থক্যটা লাগে। কিন্তু তাদের যে কেমিক্যালসগুলো আসে, পরে দেখবেন ক্যামোমাইল যে ফুল, আপনারা আজকের সার্চ দেবেন নেটে, 120টা রাসায়নিক কেমিক্যালস আছে ক্যামোমাইল ফুলের ভিতরে, 120টা। আল্লাহ তাআলা এমন কাজ করেছে। ক্যামোমিলা তো আগাছা, কৃষকের ক্ষেতে এক ধরনের আগাছা, এই আগাছার ভিতরে 120টা কেমিক্যালস দিয়েছেন আল্লাহ তাআলা। এবং সে দিয়ে আমাদের সেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ঔষধ, যে কত রকমের ঔষধ তৈরি হয়, অন্তত 40 থেকে 50 জাতের ঔষধ তৈরি হয়, শুধুমাত্র অ্যালোপ্যাথি ঔষধ তৈরি হয় এই ক্যামোমাইল ফুলের উপখাটটা নিয়ে। আমরা সরাসরি ফুলটা নিচ্ছি, ওরা ওখান থেকে অ্যালকোলয়েডটা ভাগ করে নিয়ে ঔষধটা বানাচ্ছে। পার্থক্য হলেই, ঠিক আছে। নেট্রামিউর, যে স্যার এটা তো মৌমাছির দেখে দেখে আপনি শিখে ফেলাইছেন, নেট্রামিউর হিসেবে ও তো পানি, এত লবণ। দেখতে পারলে বা শুকতে পারলে বা একটু চিন্তা করলে আপনারাও পেয়ে যাবেন। নেট্রামিউর কি দিয়ে তৈরি হয়? লবণ। লবণ কোথা থেকে তৈরি হয়? সমুদ্রের পানি। এই সমুদ্রের পানি কি স্বাধীন না কোনো বদ্ধ, যে আমি ভারতে যাব না, বার্মার ওদিকে যাব না, বাংলাদেশে বঙ্গোপসাগরে থাকতে হবে? স্বাধীন না, সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। আমার নেট্রামিউরের কি আগাপাদ্য করে থাকতে না বাইরে পছন্দ করে ঘুরতে? এটা পছন্দ করে। নেট্রামিউরের যখন ওই লবণ কোনো একটা জায়গায় ফার্মে ধরা পড়ে গেল, কক্সবাজারে ফার্মে ধরা পড়ে, তার মানে কি আটক হলো, পানিটা লবণটা আটক হলো। আটক হয়ে কি হলো, আমার বয়েম পর্যন্ত চলে আসলো। তাই এক সময় ছিলা তুমি পানি, আজকের হয়েছ লবণ, তার মানে দ্বিচরিত্র, দ্বৈত, বায়োপোলার মেডিসিন। তার মানে যে মেডিসিনের ডিমেরও দুই বিপরীত লক্ষণ সৃষ্টি হয়, এটাকে বায়োপোলার মেডিসিন বলা হয়। তাহলে লবণ একসময় ছিল পানি, তার মানে তুমি একসময় জলীয় অবস্থায় ছিলা, এখন কঠিন অবস্থায় চলে আসছো। নেট্রামিউরে দেখবেন প্রায় জায়গায় তার দ্বৈত একটা সমস্যা আছে, দ্বৈত সমস্যা আছে। এবার এই লবণটাই যদি আমরা রৌদ্রে রেখে দেই, রৌদ্রে রেখে কি হবে? শুকনো, ঝরঝরা, টনটনা, ঝুরঝুরা, যা বলি না কেন আমরা, হবে হবে। আবার এই লবণটাই যদি বর্ষাকালে আমরা এই জানলাটা খোলা দিয়ে এখানে পেলাটা রেখে দিই, গলে পানি হয়ে যাবে? যাবে। তাহলে আগে রৌদ্র লাগলে সে সহ্য করতে পারলো না, অন্যরকম একটা চরিত্র ধারণ করলো। আমার নেট্রামিউরের রোগী কি রৌদ্র সহ্য করতে পারে না? ছাতা থাকে সবসময়, রৌদ্র লাগলে কি হয়? প্রত্যেকটা রোগ বেড়ে যায়, বিশেষ করে মাথা যন্ত্রণা, রৌদ্রে লাগাতেই পারে না। আবার নেট্রামিউরের সর্দি প্রবণতা আছে, সর্দি প্রবণতা আছে। সমুদ্রের জল বা আবহাওয়া বা নদীর পানি লাগলেই সাথে সাথে সর্দি লাগে, তাহলে দ্বিচরিত্র হলো। তুমি রৌদ্রও লাগাইতে পারো না, আবার ঠান্ডা বাতাসও লাগাতে পারো না, দুরকম ঘটনা ঘটে যায়।
তাহলে নেট্টামিউরের ভিতরের প্রত্যেকটা লক্ষণও আমার ওই নেট্টামিউরের যা চরিত্র, ভেষজের যা চরিত্র, আমার মেডিসিনের সেই চরিত্র, আমার রোগীর সেই চরিত্র। শুধুমাত্র আমরা ভেষজটা পড়ি না, যে ঔষধটা কী হয়েছে, বহু ডাক্তাররা আছি আমরা ঔষধ ব্যবহার করি। যেমন গত পরশুদিন আমার চেম্বার মানে 3-4 জনই সাক্ষী আছেন এখানে। গত পরশুদিন কি একটা মেডিসিনের মাদার টিংচার, হাইপেরিকাম মাদার টিংচার 1 আউন্স খেয়ে তারপর এখানে আসছে। গত মাসের একটা রোগী আছে কোনিয়াম মাদার টিংচার, যশোরের এই লাইনের রোগী, কোনিয়াম 1 আউন্স মাদার টিংচার ওষুধ খেয়ে আসছেন। আপনারা যদি সক্রেটিসের গল্পটা পড়তাম, হেমলকের গল্পটা পড়তাম, হেমলক বিষের গল্পটা পড়তাম, তাহলে সম্ভবত এই কাজে আমরা হাত দিতাম না। তাহলে আমার ঔষধ পড়তে গেলে আমি নিজে প্রেসক্রিপশন পেয়েছি, যে আপনি তো হোমিওপ্যাথি কলেজে চাকরি করেন, ভালো ভালো ফার্মেসির সাথে পড়েছে, আমার 1 নম্বর ঔষধটা এনে দেবেন, আমাদের তো বেজাল দিতে পারে। তার মানে মরার ফন্দিটা কি, ল্যাকেসিস 1 আউন্স 10 ফোঁটা করে 4 বার প্রেসক্রিপশন দেখবেন আছে আমার কাছে। ঠিক আছে, কিসের জন্য? ভেষজ। আমরা ভেষজ সম্পর্কে কিছু জানতে চেষ্টা করি না, কোথা থেকে ঔষধ এসে, কার মাধ্যমে এসে, কে প্রুভিং করছে, এগুলো আমাদের চিন্তার বিষয় না। কি রোগ কয়টা সারে দফাদফ করে সেই কয়টা আমরা পড়তে চাই। সেন্ট্রাল সেন্সেশনে যাই না, মাইন্ড সেন্সেশনে যাই না। এই সেন্ট্রাল সেন্সেশন সম্পর্কে একটু আপনাদের বলতে চাই আমি। সেন্ট্রাল সেন্সেশন হলো আমাদের বিভিন্ন ধরনের অনুভূতি আছে। ঠিক আছে, কি জামান স্যার রাগী, জামান স্যার একটু বেশি সময় বেশি বকে, জামান স্যার ছেলে মেয়েদের পরে একটু মোটামুটি খড়গাস্ত্র দেয়, আমাদের আরেক স্যার আছে হাসে না, এরকম বহুত সেন্সেশন আছে। ঠিক আছে, এই সব সেন্সেশনে যাইয়ে আমি জামান স্যার কি, তাইলে আমি কি করছি, রাগে এইটাকে ভাঙছি, আমি কি করছি, ওর সাথে দুর্ব্যবহার করছি, আমি কি করেছি, অমুকটা করেছি। তার মানে সব মিলে কি আমি ভালো না। লক্ষণ প্রকাশ পেয়েছে অনেক, গাছ একটা, ডালপালা অনেক কিছু। এই অনেক ডালপালা সব কিছু শিখে এসে যদি আপনি মূল শেকড়টা ধরতে পারেন, সেটা হলো আপনার সেন্ট্রাল সেন্সেশন। সেখানে যেতে হবে। সিপিয়া কি আমাদের একটা ক্যাটল ফিশ, একটা ঔষধ। সিপিয়া কোথা থেকে আসছে? ক্যাটল ফিশ থেকে আসছে। ক্যাটল ফিশের ছবি যারা দেখছেন, আমার কাছে আছে অসংখ্য ছবি আছে। ক্যাটল ফিশ দেখবেন, ক্যাটল ফিশের একটা গঠন নাই, এই মাথা আর এই পাশার দিকে প্রায় সমান চাপানো। মাছের যেমন একটু পিছনের দিকে চিকন থাকে, মাথার দিকে একটা সরে থাকে নয়, সে আগাগোড়াচন। ক্যাটল ফিশ আমাদের সিপিআর রোগীটা কীরকম? অসীমবাবু বলেন, আপনারা তো ভালো ছাত্র। ক্যাটল ফিশের রোগী পিছন থেকে দেখলে পুরুষ মনে হয়, পাশা চাপা, এই হিপ চাপা। তাহলে দেখেন আপনার মাছের সাথে সরাসরি ছবি। আমরা সবাই জানি, একেবারে যে ন্যূনতম পরিমাণে 1-2 কলম পড়েছি, তারাও জানি যে ক্যাটল সিপিআর রোগীর নাকের উপরে ডোরা কাটা দাগ থাকে। কেউ বলে কোনো বইয়ে লেখা আছে যে গোড়ার জিনের মতো দাগ থাকে, ইত্যাদি লেখা আছে। ক্যাটল ফিশের গায়ে দেখেন সুন্দর করে ডোরা কাটা ওইভাবে দাগগুলো আছে। সিপিয়া পড়তে গেলে আমরা কি পড়ি? সিপিয়া স্বামী সন্তান থেকে দূরে থাকে, মানে কিংকর্তব্য বিমূঢ় সংক্ষেপে বলতে গেলে, বা উদাসীন। আমরা বইতে যেগুলো পেরেছি যে সংসার স্বামী সন্তানের প্রতি উদাসীন। আপনি আজকেরই সার্চ দেন বা পড়েন, ক্যাটল ফিশের জীবনী পড়েন। ক্যাটল ফিশ সন্তান নিতে চায় না, পুরুষ থেকে আলাদা থাকে, একারা ঘুরে বেড়ায়। এই একার ঘুরতে আল্লাহ আবার সুস্বাদু দিয়েছে, কারণ ওর ভিতরে কোনো একটা কাটা নেই, ওর ভিতরে এখন পাতলা একখান অস্থি আছে, কাটিলেসের মতো নরম একখান পাতলা অস্থি আছে। এই জন্য অন্যান্য মাছ ওকে তাড়াতাড়ি শিকার করে খাওয়ার জন্য, যে খুব মজা করে কাটা নাই, একত্রে এক থাবায় অনেক কিছু পেয়ে যাব। আল্লাহ তাআলা আবার বানাই দিয়ে চিন্তা করেছে, তোর তো মাসে খাইয়ে ফেলে, তোর তো কোনো অস্তিত্বই থাকবে না, তাহলে তুই কী করবি? ওর ভিতরে একটা কালির দোয়াত দিয়ে দিয়েছে, যে তোর এই কালিটা দিলাম, তোরে যখন অন্যান্য মাছ শিকার করবে, তারা করবে, আত্মরক্ষার জন্য ওই কালিটা ছেড়ে দিবি। এবার ক্যাটল ফিশারি যখন অন্যান্য মাছে খাওয়ার জন্য, শিকারের জন্য দৌড়াচ্ছে, তখন ও উপায়ন্ত না পায়, প্রথম দৌড়াদৌড়ি করে, ভো দৌড়ায়। যখন না পারে, তখন ফুস করে মুখ থেকে একটা কালি দিলে সমস্ত পানিটা ঘোলা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এইবার ও পাগলা ওই মাছে ওইখানে বসে বিভ্রান্তিতে পড়ে যায়। সিপিআর স্বামীও এই মহিলাকে নিয়ে বিভ্রান্ত হচ্ছে, আল্লাহ কারে বিয়ে করলাম, রান্না বাড়া করে না, ছেলে মেয়ে পালে না, আমারে ঠিক মতো দেয় না, আমার বিছানায় যায় না, এত ধরনের সমস্যা, একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। ঠিক এই বিভ্রান্তিটা এই কালিটা ঘটায়। ঠিক আছে, আবার সিপিআর যত প্রকার সিরাপগুলো আছেন, যত প্রকার সিরাপ আছে, লিউক্রিয়া সিরাপ থেকে আরম্ভ করে মিনিস্ট্রেশন সিরাপ যা কিছু আছে, আজকে যাই একটু রংটা একটু দেখবেন যে কীভাবে গোলাটে, কালচা, অমুক রঙের সমুক রঙের স্বাভাবিক সিরাপ সিপিআর ভিতরে হয় না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মেডিসিনের ভিতর
আমার প্রকৃতির সাথে আমার ভেষজের তুলনার সাথে আপনারা এগুলো পড়ে নেবেন, প্লাস মেডিসিনটা যখন পড়েন আপনারা অনুগ্রহ করে সেন্ট্রাল সেন্সেশনটা বের করবেন। যদি না পড়েন সহায়তা নেবেন, বলে দেবো। আর একটা দুইটা যদি বুঝে যান, মূল কায়দাটা যদি বুঝে যান, টোটাল হলো মেন্টাল চাপ, মানসিক চাপের জন্যই আমাদের রোগ সবচেয়ে বেশি। একটা মানসিক চাপ যদি সৃষ্টি হয় তখন আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো নিয়ে হলো আমাদের সবচেয়ে রোগের বড় কারণ এবং প্রধান কারণের ভিতরে। আর ওই যে কারণটা কয় বা এই হরমোনগুলোকে ইন্ধন দেয় হলো পিছনে শত্রু, ছোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার, স্ক্রোফুলা, এই সমস্ত জিনিসরা এরা সবসময় ইন্ধন দিতে থাকে, আরও আগামী দিতে থাকে। ঠিক আছে, এই লোক একটা কথা বলেছিলেন মায়াজম, মায়াজম সম্পর্কে আজকের কিছু বলার নেই, তাতে হবে কি, কারণ এই যা বলেছি এটাই ফাঁকে গেছে। আপনারা অ্যাপিসমেল কিছু পড়াইতে পারলেন না, জাস্ট আমি একটা তুলনা দিয়েছি। অ্যাপিসমেল কিন্তু আমি পড়াই নাই, পড়ানোর মতো নাই আমার পরিবেশ নেই, সবই ডাক্তার। জাস্ট একটা পদ্ধতি বা একটা জায়গা চিহ্নিত করে আমরা আর একটু আগাতে পারি এই জন্য। আর মায়াজম সম্পর্কে হচ্ছে, মায়াজম সম্পর্কে এত সংক্ষিপ্ত সময় বললে সেটা হবে বিড়ম্বনা, কারণ যে আলোচনা শেষ পর্যন্ত যে কনক্লুশনে কিছু না দেওয়া যাবে সেটা নিশ্চিত একটা বিড়ম্বনা হবে। অতএব যদি এর পরবর্তীতে কোনো এরকম অনুষ্ঠান হয় বা এরকম যদি একটা সুযোগ পাই আমরা বা সুযোগ সৃষ্টি হয়, তাহলে আমরা আবার বসবো। কারণ মায়াজামের আলোচনা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা একটানা না বললে মোটামুটি একটা কনক্লুশনে আসা যায় না, এলোমেলো হয়ে যাবে। আর আপনারা যদি রাজি থাকেন সবাই, এখানে সবাই সবার মুখ চেনা, সবার আমাদের সাথে পরিচয় আছে বা পরিচিত আমরা। যদি এরকম মনে হয় যে না আমাদের আলোচনা প্রয়োজন বা মাঝে মাঝে এরকম বসা প্রয়োজন, হোমিওপ্যাথির আরও গভীরভাবে, হোমিওপ্যাথিকে বৈজ্ঞানিকভাবে পড়া। আমরা কিন্তু হোমিওপ্যাথিতে দেখেন এখনও আসি এলোমেলোভাবে, এখনও ওই অধিকাংশ আমরা ভয় পাই, ডাইনে ঘুমাতে পারে না, বামে ঘুমাতে পারে না, এগুলোর ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমরা সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা প্রতিষ্ঠিত করতে পারি নাই। জাস্ট আমরা ওজা ফকিরের মতো এলোমেলো মতো কোনো পড়ে যাচ্ছি, তুমি উড়ে যাও, পড়ে যাও, ভূতের স্বপ্ন দেখো, অমুক দেখো। কারণ কি? সে কারণটা কিন্তু অবশ্যই সায়েন্টিফিক, ঠিক আছে? এবং সেই সায়েন্টিফিক কাজটা হলে আপনার মনোস্তরের, আমার মনের ভিতরে আলমারি আছে একটা, মন একটা আলমারি, বিশাল একটা জগৎ। এই যে সুভদ্রা ম্যাডাম বলে গেল যে দেহ কিছুই না, দেহ আসলেই কিছু না, ঠিক আছে? আপনারা একটা লক্ষণ শিখবেন সবসময়, রোগী যে কথাটার পিছনে আমার দিয়ে বলবে, স্যার আমার হাঁটুতে ব্যথা, স্যার আমার মাথা ব্যথা, স্যার আমার মিনিস্ট্রেশন ঠিক হয় না, স্যার আমার তলপেটে ব্যথা, স্যার আমার পা চাবায়, আমার লক্ষণ আমার 3টা অক্ষর আছে। এই লক্ষণগুলোর মূল্য কম, কিন্তু দুঃখের বিষয় এইগুলোরই আমরা সম্বল করি। যে লক্ষণের পিছনে আমি থাকবে, তার মানে আমি কে? আমার দেহটা হলো একটা রাষ্ট্র, এর আবার প্রদেশ আছে, লিভার একটা প্রদেশ, অমুক একটা প্রদেশ, যেমন সাতক্ষীরা জেলা, অমুক জেলা, বাগেরহাট জেলা, ঈশ্বর জেলা, বিভিন্ন জেলা দিয়ে একটা টোটাল বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে একজন চালক আছেন, প্রধানমন্ত্রী, আমার ভিতরে একজন আমি আছি, ঠিক আছে? তো যে লক্ষণটার পিছনে আমি থাকবে, স্যার আমি ভালো নেই, স্যার আমি সুস্থ না, এই লক্ষণগুলোকে জানেন, আমিকে চেনেন। এই আমিকে চিনতে পারলে আপনি টোটাল সেন্ট্রাল সেন্সেশন, আমার জিনিসটা কিছু না। আজকে জামান স্যার যদি ঠিক এই মুহূর্তে স্টক করে, এইখানে আমি পড়ে যাই, তাহলে আমার ভিতর থেকে কি চলে গেল? একটা শক্তি, ভাইটাল ফোর্স হোক, যে কোনো একটা শক্তি চলে গেল আমার। এই ভাইটাল ফোর্স সম্পর্কে বিশাল বর্ণনা আছে। ভাইটাল ফোর্সের উৎপত্তি কী, ভাইটাল ফোর্সের কাজ কী, কার কার সহায়তায় ভাইটাল ফোর্স হয়, ঠিক আছে? এরা একটা বিশাল লেকচার আছে। আচ্ছা যাই হোক, আমি যদি এখান থেকে পড়ে যাই, এখন আমি পড়ে যাওয়ার পড়বো নাকি, জহিরুল তুমি আমার ছাত্র ছিলে, এখন কলেজের প্রফেসর হয়ে গেছো, তুমি আমাকে একটু উঠে টেবিলে পরে শোয়াইয়ে দাও, বলতে পারবো? পারবো না, কারণ আমি সরে গেছি। তাহলে দেখেন মূল্যবানকে আমি, অথচ আমার সেই 70-80 কেজির দেহটা পড়ে আছে, তার কোনো মূল্য নেই। একটু পরে সুভদ্রা ম্যাডাম বলে পছন্দ ধরে যাবে। পিঁপড়ায় কামড়ালেও বলতে পারবো না যে একটু পিঁপড়ায় কামড়াচ্ছে, পিঁপড়াটা তোমার প্রিয় ছাত্রছাত্রী, একটু মেরে দাও, বলার আর কোনো কারণ নাই, কারণ আমার মূল শক্তিটা সরে গেছে। তাহলে সেই মূল শক্তিকে অবহেলা করে কেন আমি আমার নিয়ে আমরা ভুল পথে চলছি? হ্যানিম্যান আমার এটা বলেন নাই। হ্যানিম্যান কি বলতে চেয়েছেন, কোন জায়গায় বলতে চেয়েছেন, আমরা সেইখানে আসি, সেই জায়গাটা খুঁজি। আমরা যে হোমিওপ্যাথি করি এটা হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি নয়, কলঙ্কিত করছি হোমিওপ্যাথিকে। আজকে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির থেকে তৈরি, অ্যালোপ্যাথিকে বাদ দিয়ে উনি তৈরি করে নিয়ে এসেছেন, এসে তার সে বেস্ট, কিন্তু সেই বেস্টটা আমরা রক্ষা করতে পারি না। আমাদের হাতে পড়ে হোমিওপ্যাথি কাঁদে এখন, আমাদের হাতে পড়ে হোমিওপ্যাথি এখন দিশেহারা, আমাদের হাতে পড়ে হোমিওপ্যাথি এখন ধ্বংসের মুখে। কিসের জন্য? আমরা ওই সামান্য কোন জায়গায় সংক্ষেপ আছে, কোন জায়গায় 2 কথা আছে, কোন কোম্পানির প্যাটেন্ট ঔষধটা ভালো, আমরা এইকে দিয়ে কাজ সেরে দেই। আমরা একটু স্টাডি করি না, প্রচুর স্টাডি করতে হবে এবং সঠিক রাস্তায় স্টাডি করতে হবে। আরও বৈজ্ঞানিকভাবে আমাদের হোমিওপ্যাথি তুলে আনতে হবে, নতুন জেনারেশনের উপরে দাবি।
হোমিওপ্যাথিকে সায়েন্টিফিক হিসাবে প্রমাণ করতে হবে। যেমন এই যে এখানে মধুর কথা বললাম, এই মধুর ভিতরে যে অ্যালকালয়েডগুলো আছে, আজকের সেই অ্যালকালয়েডগুলো সায়েন্সে পরীক্ষা করে সেইখান থেকে তারা ঔষধ বানিয়ে দিয়ে তারা বিজ্ঞান বড় জায়গায় গেছে। আর আমরা যে আরও 200-250 বছর দিয়ে আমরা বসে আছি কেন বস্তু ধরে? কারণ আমাদের গবেষণা নাই, আমাদের আলোচনা নাই, শেখার আগ্রহ নাই। কেউ যদি দুই কথা বেশি বলে তখন তুমি বেশি বুঝে ফেলাইছো, আমি কোন বই বইতে পাই নাই, তুমি এগুলো কোথা থেকে নিয়ে আসছো, এই সমস্ত সমালোচনাগুলো নিয়ে হবে, এর বেশি কিছু হবে না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, বক্তব্য শেষ করি। যদি আল্লাহ কোনোদিন আবার আপনাদের সম্মুখে হাজির করতে দেন অন্য একটা সাবজেক্টের পরে আমি বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ধন্যবাদ আমার সরুদ্দ স্যারকে। তো উনি তো সারা জীবনই ম্যাথমেটিকা এভাবেই পড়াতেন ক্লাসে। আমরা তারপরেও তাকে আমি সময় দিতে পারিনি, আমরা আসলে ফুলফিল আমরা। তারপরেও আমরা রূপকের মাধ্যমে আমরা ছবির মাধ্যমে যতটুকু শিখলাম আমরা এটুকু মনে রাখবো।